শ্রেয়সী তোহার ঘাড়ে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কত দূর চলে এসেছে তোহা এখনো বুঝতে পারেনি। তোহা নিজেরই খারাপ লাগছে শ্রেয়সীর জন্য। ভেবেছিল অন্তত গাড়িতে উঠে কাউকে ডিরেক্ট কল করবে, কিন্তু তাও হলো না। ফোন নিয়ে নিল। এখন কি করবে? ওদিকে বাড়িতে বোধ হয় এতক্ষণে ঝামেলা শুরু হয়ে গেছে। মারামারি বেঁধে যাবে না তো আবার? তোহা ভাবনায় মাঝে তাদের পাশে কাটিয়ে একটা সাদা মাইক্রোবাস চলে যায়। তারপর কিছু দূর গিয়ে রাস্তার আড়াআড়িভাবে দাঁড়িয়ে যায়। পুরো রাস্তা ব্লক করে। রাস্তাটা বেশ শুনশান। চারদিকে মাঠ আর মাঠ, মানুষের অস্তিত্ব নেই বলেই চলে। আর রাস্তার ধারে সারি বাঁধা শিশু মেহগুনি গাছ। তোহাদের গাড়ির ড্রাইভার কিছু দূর গিয়ে জোরে ব্রেক কষে। হঠাৎ ব্রেক করার কারণে তোহার শ্রেয়সীর সামনের সিটে ধাক্কা খেতে পাশাপাশি নজর যায় সামনে আড়াআড়িভাবে দাঁড়িয়ে থাকা সাদা মাইক্রোবাসের দিকে। তোহা মনে কু ডেকে ওঠে। এতক্ষণ চুপ থাকলেও এবার ড্রাইভারের উদ্দেশ্যে বলে, সামনে ওই গাড়িটা ওভাবে রাস্তার মাঝে দাঁড় করানো কেন? কোনো বিপদ আপদ হবে না তো? তোহা কথা ড্রাইভার কোনো উত্তর দেয় না কিছুক্ষণ। তারপর বলে, অনেকক্ষণ ধরে দেখছি গাড়িটা আমাদের ফলো করছে, তবে কেন বুঝতে পারছি না। আমারও মনে হয় ভিতরে বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে। ড্রাইভারের কথায় তোহা বলে, তাহলে গাড়ি পিছনে নেন। গাড়ি ঘোরার সময় থাকতে তোহার কথায় শ্রেয়সীও তালে তাল মিলিয়ে বলে, ওভাবে ঠিক বলেছ। কথাটা বলে শ্রেয়সী আরও তোহার গা ঘেঁষে বসে। ভয় পাচ্ছে সে। তোহা শ্রেয়সীকে ভয় বুঝতে পেরে বলে, ভয়ের কিছুই নেই ননদিনী, আমি আছি তো। ড্রাইভার গাড়ি ঘোরানোর সময় থাকতে তোহার কথা ড্রাইভার গাড়ি পিছনে নিয়ে ঘুরতে যায়। তখন চোখ পড়ে সামনে আড়াআড়ি রাখা সাদা মাইক্রোবাস থেকে কয়েকজন লোক নেমে এলো। সবার পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাকে ঢাকা, হাতে অস্ত্র। ড্রাইভার গাড়ি ঘোরানোর আগে কালো পোশাকে আবৃত্ত একজন লোক পরপর দুটো গুলি করে তোহাদের গাড়ির চাকার সাথে ব্লাস্ট হয়ে যায় চাকা। তোহারা চমকে ওঠে। ক্ষণিকের ভেতরেই লোকগুলো ছুটে গাড়ির কাছে চলে আসে। তখনই ড্রাইভার নিজের কাছে থাকা বন্দুক বের করে গুলি করে যেতে অপলক জানালা দিয়ে একজন সোজা লোকটার মাথায় গুলি করে তোহাদের সামনে মেরে দেয়। শ্রেয়সী এসব দিকে সাহায্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ঢলে পড়ে তোহার কোলে। এদিকে তোহা গলা শুকিয়ে আসে। একজন পুলিশের স্পেশাল ফোর্সের অফিসার হওয়ায় সে অনেক ট্রেনিংও করেছে, তবে এখানে সবার কাছে অস্ত্র। সে কি পারবে? তো আর কিছু বুঝে ওঠার আগে কেউ একজন দরজা খুলে ক্লোরোফর্ম মেশানো রুমালটা চেপে ধরে তোহার মুখে। তোহা সারানোর জন্য ছটফট করে, তবে শ্রেয়সী তার গায়ের উপর থাকায় বেশি শক্ত প্রয়োগ করতে পারেনি। জ্ঞান হারিয়ে ঢলে পড়ে সেও। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। নিলয় মির্জা এবার রেগে যায় আলতাফ শেখ আর সিএমের উপর। পুলিশকে কল করতে যায় আগে রেগে, তখন খাজা খাতুন এসে নিলয় মির্জার হাত ধরে কেঁদে ফেলে। তারপর সত্যিটা বলে দেয় যে ড্রাইভার ফোন ধরছে না, এমনকি সিএম এখনও খোঁজ নিয়ে ফেরেনি। পুলিশে যেখানে কল না করে নিলয় মির্জা, আলতাফ শেখ নিজেও মাথায় হাত দিয়ে বসে আছে চুপচাপ, কিছু বলার নেই। সিএম যখন বলেছে যে গাড়ির ড্রাইভারকে কেউ রাস্তায় মেরে গুলি করে মেরে রেখেছে গেছে শ্রেয়সী আর তোহার গায়ে, তখনই আলতাফ শেখের মাথায় বাজ পড়েছে। সিএম এখন শ্রেয়সীদের খুঁজছে, তবে সে কথায় আলতাফ শেখ এখনও বলেনি। শুধুমাত্র বর পক্ষের লোকগুলোই আছে। ইরু মাহিম হাত ধরে বসে আছে। তারও মাথার অনেক চিন্তা। শ্রেয়সী তো ফোন করে পড়ে আছে। মেয়েটা কোথায় ইরু জানে না। অনেক চিন্তা হচ্ছে। নীলা মির্জা খাদিজা খাতুনের কথায় পকেটে ফোন রেখে দেয়। কিছুক্ষণ আগে মেহেরজ এসেছিল কোয়ার্টারে ফিরে যাবে তাই বিদায় নিতে। কোনো প্রকার কারণ সাথে কোনো ঝামেলা করেনি। শুধুমাত্র আলতাফ শেখের সামনে গিয়ে ফিস করে বলেছিল, আপনাকে আমি দেখে নেব। তারপর আর দাঁড়ায়নি। নিলয় মির্জাও ছেলেকে আটকায়নি। কি বলে আটকাতেন তিনি? মুখে কিছুই ছিল না। ছেলে চলে যাওয়া রেগে গেছে আলতাফ শেখের উপর। সন্ধ্যা 7টার দিকে নিলয় মির্জারা বাড়িতে ফিরল। শুধু খালি বাড়িতে পড়ে রইল ডেকোরেটরের কয়েকজন লোক। আর নিজেদের জালে নিজেরাই পুরোপুরি ফিরে যাওয়া আলতাফ শেখ আর তার স্ত্রী খাদিজা খাতুন। মির্জা বাড়ির গেটের সামনে গাড়ি থামার পর সকলের ভিতরে আসে। মেহেরজ এখনও যায়নি। তখন বাড়ি আসার পর থেকে রাগে ফুঁসছে নিজের ঘরে বসে। নাহিদা খাতুন অনেক কান্নাকাটি করে ছেলেকে থামিয়ে রেখেছে সবার বাড়ি ফেরার অবধি। তারও বলার কিছু নেই। ছেলেটার কপালটাই খারাপ। একবার বিয়ে হলো তো অফিসের ডাক পড়লো তো
আর একবার মনে বড় একটা চক্রান্ত। মেহেজরাজরা সব এক এক করে বিদায় নিয়ে রাতেই সব চলে গেল। যেখানে নতুন বউ নিয়ে তাহলে বউ ভাতও হবে না, আর এমন একটা ঝামেলা, তাই আর কেউ থাকেনি। নাহিদা খাতুনও আর কাউকে আটকায়নি। সবাই চলে গেলে রাত 10টায় লাগেজ নিয়ে নিচে নেমে আসে মেহেরজ, চোখে মুখ শান্ত। মেহেরজকে সিঁড়ি দিয়ে নামতে দেখে উঠে দাঁড়ায় নাহিদা খাতুন, শাড়ির আঁচল মুখে চেপে শব্দহীন কেঁদে ওঠে। সোফায় বসে আছো তুমি? মিলি ইভান, ফাহিমা রুটুকে পাঠিয়ে দিয়েছে বাড়িতে, ভাও এখানে বসে থেকে কি করবে? হাসান সাহেব ঘুমিয়ে গেছেন অসুস্থ লাগছিল বলে। মেহেরজ গিয়ে এসে ডাইনিং টেবিলের সামনে থামে, তারপর দাদির সামনে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম দিয়ে করে শারমিন খাতুনের চোখের পানি ফেলে। এখন কিছু বলবে যদি মেহেরজ রেগে যায়, সেজন্য কিছু বলে না। নীলা মির্জা পায়ে হাত দিয়ে গেলে নীলা মির্জা পা সরিয়ে নেয়। চোখে পানির সাথে আলতাপ শেখের উপরে সেই খুব স্পষ্ট। আসার আগে 3টির সময় দিয়েছেন। মেহেরজের 3 দিনের কাজ করেছে, তাই অফিসে ফিরতে হবে সেই 3 দিনের সময়ই দিয়েছে। যেখানে উচিত ছিল কয়েক ঘন্টা, নীলা মির্জার ছেলের দিকে না তাকিয়ে বলে, সাবধানে যেও। মেহেরজ একটা তপ্তশ্বাস ছেড়ে তারপর মায়ের কাছে এগোতে নাহিদা খাতুন মেহেরজকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। মেহেরজ দাঁড়িয়ে থাকে চুপচাপ, তারপর গাড়ির টাইম দেখে নিজের থেকে মাকে ছাড়ায়। নাহিদা খাতুন কান্নারত কণ্ঠে, আজকে চলে যেতে হবে, কাল গেলে হয় না বাবু? আমি তো একবারে যাচ্ছি না আম্মু, মাত্র 3 দিনের জন্য, কাজ শেষ হলে আসবো। কিসের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে তাই ডেকেছি। আর এখনকার পরিস্থিতি যা, এখানকার চেয়ে সেখানে অন্যতম শান্তিতে থাকবো। এখানে থাকলে রেগে কিছু একটা করে ফেলবো। ছেলের কথায় নাহিদা খাতুন আর কিছু বললেন না। মেয়েরও এবার মিলি তুহিনের থেকে বিদায় নিয়ে ইভানকে এদিক থেকে সামলাতে বলে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পার্কিং থেকে নিজের গাড়িটা নিয়ে চোখের পলকে মেন গেট থেকে গাড়ি বের হয়ে সড়কে উঠে যায়। যার চোখে টলমলে পানি নিয়ে সদর দরজায় দাঁড়িয়ে দেখে নাহিদা খাতুন। মেহেরজ গাড়ি স্পিড বাড়িয়ে দেয়, সাথে জানালার কাজ উঁচিয়ে এসি চালু করে দেয়। বেশ কিছু দূর যাওয়ার পর মেহেরজ ফোন চালু করে কাউকে একটা কল দেয়, সাথে সাথে রিসিভ হয় ওপাশ থেকে। মেহেরজ কানে ব্লুটু গুঁজে গাড়ি ড্রাইভ করতে করতে বলে, জ্ঞান ফিরেছে ওদের? এখন কি অবস্থা? না বস, এখনও সেন্সলেস। আপনার কথা মতো ডাক্তার ঘুমের ইঞ্জেকশন পুশ করেছে শরীরে, 12 ঘন্টা পর সেন্স আসবে। আচ্ছা খেয়াল রাখো। আমি এদিকটায় সামলে নিয়ে এখন বের হলাম, ঘন্টা 2-এর ভেতর পৌঁছে যাব। আচ্ছা স্যার, আচ্ছা। ফুয়াদ শোনো। জি স্যার। ফুয়াদের কথায় ফোনের পাশে থাকা মেহেরজের একটা দীর্ঘশ্বাস ছাড়তে তারপর বলে, ফ্ল্যাট খুলেছিলে? জি স্যার, সব রেডি। আপনি আসুন, আমি আপনাকে নিয়ে যাব। ওকে। মেহেরজ কল কেটে দিয়ে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ল। ফুয়াদ ছেলেটা বারবার প্রচুর বিশ্বাস দেও আর কলেজে, এজন্য মেহেরজের ভীষণ ভালো লাগে। বাইরে থেকে ফুয়াদকে দেখলে সরল সোজা মনে হলেও ভিতরে ভিতরে ভীষণ শক্ত একটা ছেলে। ফুয়াদকে মেহেরজ ব্যক্তিগতভাবে 2 বছরের উপরে চেনে, প্রচুর বিশ্বস্ত একটা ছেলে। মেহেরজের বন্ধুর মহলকেও ফুয়াদ চেনলেও মেহেরজের বন্ধুর মহলকেও ফুয়াদকে চেনে না। বারবার মেহেরজের বন্ধুদের পরেও সবথেকে বিশ্বস্ত মানুষ ফুয়াদ, তাদের বন্ধুত্বের উপরে মিশন। তবে ফুয়াদ আর মেহেরজের বন্ধুত্ব রাতের অন্ধকারে ধোঁয়াশার মিশনে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তী গল্পের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।